হ্যালো বন্ধুরা, আমি রিৎসু আছি আপনাদের সাথে। আজকে আপনারা শুনতে যাচ্ছেন চৌধুরী বাড়ির অভিশাপ দ্বিতীয় এবং শেষ অংশ। যদি এখনও আপনারা প্রথম অংশটা শোনেননি তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবেন, ক্লিক করে ওটা শুনে নেবেন, তারপরে এই গল্পটায় আসবেন। তো শুরু হচ্ছে চৌধুরী বাড়ির অভিশাপ দ্বিতীয় এবং শেষ অংশ। আমি রুদ্রনারায়ণ চৌধুরী। পুরুলিয়ার এই জমিদার বাড়িতে আমার জন্ম। আমরা দু ভাই। বড় ভাই কলকাতায় থাকেন, সেখানেই চাকরি আর সংসার। আমার মন কোনোদিনও পড়াশোনায় বসেনি। ছোটবেলার থেকেই মনে হতো এই দৃশ্যমান পৃথিবীর ঊর্ধ্বে অন্য কোনো জগৎ আছে যা আমাকে সারাক্ষণ টানছে নিজের দিকে। টাকা পয়সার কোনোদিনও অভাব ছিল না। মা আর বাবা যখন মারা গেলেন আমার বয়স তখন 21, আর আমার দাদার অতীশের বয়স 33। দাদা কলকাতায় থাকে, শ্রাদ্ধর জন্য এসেছিলেন। সম্পত্তির কিছুই নেননি, সব আমার নামে লিখে দিয়েছিলেন। হয়তো নিজের এই ছোট্ট ভাইটাকে খুব ভালোবাসতেন। তারপর তিনি ফিরে গেলেন, আর কোনোদিনও এই বাড়িতে ফেরেননি। কিন্তু প্রত্যেক মাসেই চিঠি লিখতেন, আমার খোঁজ নিতেন। দাদা অনেকবার বলেছিলেন, রুদ্র, কলকাতায় আয় আমার কাছে, কিন্তু আমি যাইনি। আসলে আমার এই পুরনো বাড়ির নীরবতা আর পুরুলিয়ার নিঃশব্দ পাহাড়গুলো ভালো লাগতো। কিন্তু ধীরে ধীরে বাড়িটা আমার কাছে ছোট্ট মনে হতে লাগলো। মনের ভিতরে সেই টানাটানি আমাকে নিয়ে গেল অযোধ্যা পাহাড়ের ঘন অরণ্যে। গ্রামের মানুষরা বলতো ওই পাহাড়ে কোথাও কোথাও সময় যেন থেমে থাকে। এক অমাবস্যার রাতে পাহাড়ের এক নিশুতি গুহার সামনে আমার দেখা হলো তার সাথে, গুরু নীলাকান্ত কাপালিক। তার শরীরে মাখা চিতার ভস্য, গলায় মানুষের হাড়ের মালা, আর চোখ দুটো যেন জ্বলন্ত আগ্নের। তাকে দেখে ভয় নয়, বরং একটু আদিম টান অনুভব করলাম। আমি তার পায়ের কাছে বসে পড়লাম। তুই কি জানিস আমি কে? নীলাকান্ত কাপালিকের এই কর্কশ গলা পাহাড়ে প্রতিধ্বনিত হলো। আমি জানি আপনি আমার রাস্তা, আমি বললাম। নীলাকান্ত কাপালিক আমাকে প্রথমে ফেরাতে চাইছিলেন। তিনি বলেছিলেন, এই রাস্তা বামাচার্য তন্ত্রের রাস্তা, এটা সাধারণ মানুষের জন্য নয়। এখানে পাঁচমকার মদ, মাংস এবং নিষিদ্ধ ক্রিয়াকর্ম মধ্যে দিয়ে নিজের আত্মাকে মৃত্যুর উপরে নিয়ে যেতে হয়। এইটা গভীর অন্ধকারের মধ্যে দিয়ে আলোয় পৌঁছানোর রাস্তা। এরপর কত রাত আমি না খেয়ে দিয়ে তার পিছনে ঘুরেছি তা আমার মনে নেই। শেষমেশ আমার নিষ্ঠা দেখে তিনি আমাকে শিষ্য হিসাবে গ্রহণ করলেন। শুরু হলো আমার তান্ত্রিক জীবন। শ্মশান ঘাটে বসে সব সাধনার থেকে শুরু করে নিষিদ্ধ মন্ত্রশক্তি আমি নিজের মধ্যে ধারণ করলাম। আমি যখন বামাচার্য তন্ত্রের শক্তি নিয়ে পুরুলিয়া ফিরলাম, মানুষে আমাকে আচার্য বলে ডাকতে শুরু করলো। আমি মানুষের বিপদ থেকে তাদেরকে উদ্ধার করতাম, কালো শক্তি কেটে দিতাম। কিন্তু প্রশ্ন ছিল, সেই কেটে দেওয়া শক্তিগুলো, অশুভ শক্তিগুলো যাবে কোথায়? তন্ত্রশাস্ত্রের নিয়ম অনুযায়ী শক্তি কখনো ধ্বংস হয় না, তা শুধু রূপান্তরিত হয়। আমি ঠিক করলাম এই সমস্ত অশুভ শক্তিকে নিয়ে আমি একটা মাটির সরায় বন্দি করব। কিন্তু সেইটা করার মতন আধ্যাত্মিক ক্ষমতা আমার ছিল না। আমার প্রয়োজন ছিল এমন এক মহাশক্তির, যিনি ধ্বংস আর নির্ময়ের দুটোরই ঊর্ধ্বে। আমি ঠিক করলাম আমি দেবী ধূমাবতীর আরাধনা করব। দশম মহাবিদ্যার মধ্যে ধূমাবতী হলেন অলক্ষ্মী। তিনি বিধবা, তিনি অন্ধকারের দেবী। তার আরাধনা করার সাহস সাধারণ তান্ত্রিকরা পায় না, কিন্তু আমি মরিয়া হয়েছিলাম। তাই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের অরণ্যে এক অন্ধকার শ্মশানে, যেখানে শুধু চিতার পোড়া গন্ধ ভেসে বেড়ায়, আমি আমার আসন পাতলাম।
বামাচার্য তন্ত্রের সবচেয়ে কঠিন ক্রিয়া শুরু হলো। আমি মদ, মাংস আর নিষিদ্ধ দ্রব্য দিয়ে দেবীকে আহ্বান করলাম। রাত যত বাড়ছিল, পাহাড়ের বাতাস ততই ভারী হচ্ছিল। হঠাৎ চারপাশটা একটা ধোঁয়ায় ভরে গেল। সেই ধোঁয়ায় চোখ মেলে যাচ্ছিল না, কিন্তু তার ভেতর থেকে আমি শুনতে পেলাম একটা কর্কশ এবং রুক্ষ হাসি। কি চাস তুই রুদ্র? সেই আওয়াজ যেন আমার বুকের ভিতর পাথর দিয়ে আঘাত করল। আমি মাথা নত করে নিলাম আর বললাম, মা, আমি পুরুলিয়ার সব অশুভ শক্তিকে এই সোরায় বন্দি করতে চাই। তুমি আমাকে শক্তি দাও। দেবী ধূমাবতীর সেই ছায়ামূর্তি আমার সামনে ফুটে উঠল। তার পরনে ময়লা সাদা কাপড়, হাতে একটা কুলো, আর মুখে তা যেন হাজার হাজার বছরের পুরনো শুকনো চামড়া। তিনি বললেন, আমি তোর সোরায় পাহারা দেব, কিন্তু মনে রাখিস রুদ্র, যতদিন তুই শক্তিশালী ততদিনই অশুভ শক্তি বন্দী থাকবে। যেই দিন তোর প্রাণ শক্তি কমে আসবে, সেই দিন এই অশুভ শক্তিগুলো তোকে গ্রাস করবে। এই খেলার শেষ তোর মৃত্যুতেই। আমি জানতাম এই শক্তির মূল্য ভীষণ তীব্র, তবু আমি রাজি হলাম। আমি বাড়ি ফিরে উত্তর দিকের ঘরটাকে ওষুধদার বানালাম। ধূমাবতীর শক্তিতে সেই সোরাটা হয়ে উঠল একটা অদৃশ্য জেলখানা। পুরুলিয়ার যত কালো জাদু, যত প্রেত চালান যাই ছিল, আমি তাদের টেনে টেনে সেই সোরায় ভিতরে বন্দি করতাম। বছরের পর বছর কাটল। আমি খুব জনপ্রিয় হলাম, কিন্তু ভিতরে ভিতরে আমি ক্ষয় হচ্ছিলাম। ধূমাবতীর সাধনা যেই মানুষই করে, তার ফল কোনোদিন ভালো পায় না সে। আমার শরীর ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে গেল। বয়সটাও হচ্ছিল, কিন্তু আমি খালি চোখে দেখতে পেতাম ঘরের দেয়ালগুলো দিয়ে কালো কালো হাতের ছাপ নিচে নামছে। সোরার ভিতরে বন্দি থাকা অশুভ শক্তি আর আত্মাগুলো চিৎকার করত, বলতো, রুদ্র, আমাদের ছেড়ে দে, আমাদের ছেড়ে দে। আমি বুঝতে পারলাম আমার বয়সটা আর আমার দিন ক্ষইয়ে এসছে। দেবী ধূমাবতীর শক্তি এখন ধীরে ধীরে আমার শরীর থেকে সরে যাচ্ছে। অনির্বাণ ডায়েরির পাতা উল্টালো। ডায়েরির শেষ দিকে লেখাগুলো একবারেই বিক্ষিপ্ত। রক্ত আর ঘামের দাগ এখন পাতায় পাতায়। ডায়েরিতে লেখা ছিল, আজ রাতে আমি আসল ভয়টা দেখলাম। মা ধূমাবতী আমার সামনে এসে দাঁড়ালেন না, তিনি শুধু রাস্তা ছেড়ে দিলেন। সোরাটার মুখটা নড়ছে। আমি জানি আমার শেষ ঘনিয়ে এসছে। ওরা আমাকে ছিঁড়ে খাবে, আমার আত্মা নিয়ে যাবে। ওরা অপেক্ষা করছে আমার শেষ নিঃশ্বাসের জন্য। রুদ্রনারায়ণ চৌধুরী তার ডায়েরিতে একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা লিখেছিলেন, যা অনির্বাণের রক্তকে হিম করে দিল। লেখা ছিল, আমি এই ক্রিয়া শেষ করে যেতে পারলাম না, আমি শুধু স্তম্ভন করে রাখলাম। এই ক্রিয়া শেষ করার ক্ষমতা শুধু তার আছে যার শরীরে চৌধুরীদের রক্ত আছে। আমার বড় ভাই কলকাতায় চলে গেছে, কিন্তু তার বংশধররা কোনোদিন কি ফেরত আসবে? যদি তারা না আসে, তবেই অশুভ শক্তিগুলো কোনোদিন এই বাড়িটাকে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। অনির্বাণ ডায়েরিটা বন্ধ করল। তার চোখ এখন ফ্যাকাশে। সে বুঝতে পারল হরিপদ খুড়ো কেন তাকে পুরুলিয়ার থেকে পালাতে বলেছিল। তার ছোট দাদু মারা যাননি, বরং সেই অশুভ শক্তিরা তাকে ছিঁড়ে খেয়েছে, তার আত্মাকে নিয়ে গেছে। আর এখন অনির্বাণ আসলে ছোট দাদু সেই নিষিদ্ধ সাধনার উত্তরাধিকারী। অনির্বাণ হঠাৎ তার নিজের হাতের দিকে তাকালো। তার হাতের নখগুলো কেন যেন একটু বেশি কালো মনে হচ্ছে।
তার মুখ দিয়ে অস্পষ্টভাবে বেরিয়ে এলো, ক্রিয়া শেষ করতে হবে ছোট দাদু, আমি শেষ করব। অনির্বাণের ঘরে এখন শুধু একটাই শব্দ, সেই আদিম গুনগুন মন্ত্র। তার শিশির ভেজা কপালে রক্তের মতন লাল সিঁদুরের একটা ছাপ ধীরে ধীরে ফুটে উঠছিল। সে বুঝতে পেরেছিল কলকাতায় ফিরে এসেও তার শান্তি নেই। সেই নিষিদ্ধ সোরাটা তাকে টানছে পুরুলিয়ার অন্ধকার দিকে। গৌরবকে এইসব ব্যাপারে কিছু না জানিয়েই অনির্বাণ আবার পুরুলিয়ার সেই জমিদার বাড়ির দিকে যাত্রা করল। এবার তার হাতে টর্চ নয়, এবার তার পকেটে ছোট দাদুর ডায়েরি আর গৌরবের ব্যাগ থেকে নিয়ে আসা কিছু নিষিদ্ধ তান্ত্রিক উপকরণ। পুরুলিয়াতে ফেরার পর অনির্বাণ দেখল বাড়ির অবস্থা আরো ভয়ঙ্কর। হরিপদ খুড়োকে কোথাও দেখতে পেল না। চারপাশের জঙ্গলগুলো যেন বাড়ির দেয়ালগুলোকে চিড়ে খেয়েছে। অনির্বাণ যখন দোতলার সেই উত্তর দিকের ঘরের সামনে দাঁড়ালো, সে দেখল ইটের দেয়ালটা যেটা সে বানাতে চেয়েছিল সেটা প্রলয়কারী কোনো শক্তিতে ভেঙে গুঁড়ো হয়ে গেছে। ঘরের ভিতর ঢুকতেই অনির্বাণের নাকে এলো সেই পুরনো গন্ধ, পোড়া তেল আর জবা ফুলের। ঘরের মাঝখানে সেই মাটির সোরাটা এখন আর শান্ত নয়, ওটা থরথর করে কাঁপছে। আর তার ভেতর থেকে হাজার হাজার আদিম ক্ষুধার আওয়াজ বাইরে বেরিয়ে ভাসছে। অনির্বাণ ডায়েরির শেষ পাতাটা খুলল। সেখানে ক্রিয়া শেষ করার বিধানটা লেখা ছিল। মা ধূমাবতী তার ক্রিয়া অসমাপ্ত রাখাতে কুপিত হয়ে আছেন। তার ক্রোধ শান্ত করতে হলে শুধু কর্পূর নয়, প্রয়োজন চৌধুরী বাড়ির বংশধরের শরীরের রক্ত আর আত্মার সমর্পণ। অনির্বাণ মেঝের উপর বসে পড়ল। সে পুরনো জ্যামিতিক নকশাটার উপরে নিজের হাত রেখে ছুরি দিয়ে একটা চেড়া দিল। লাল উষ্ণ রক্ত যখন মেঝের সেই যন্ত্রের উপর পড়ল, পুরো ঘরটা ভীষণভাবে চিৎকারে ফেটে পড়ল। অনির্বাণ ডায়েরিতে লেখা মন্ত্রগুলো আওড়াতে লাগলো। হঠাৎ ঘরের কোণে সেই ফ্যাকাশে ছায়ামূর্তি ফুটে উঠল, দেবী ধূমাবতী। তার মুখটা যেন হাজার হাজারটা শুকনো পাতা দিয়ে তৈরি। তিনি অনির্বাণের দিকে তাকিয়ে একবার হাসলেন। সে হাসিতে ঘরের জালনার কাচ ভেঙে পড়ল। অনির্বাণ দেখল সোরাটার ভিতর থেকে কালো কালো ধোঁয়ার মতন হাজার হাজার অশুভ আত্মারা বেরিয়ে আসছে। তারা রুদ্রনারায়ণের আত্মাকে নিজেদের সাথে নিয়ে গেছিলেন, তাকে ছিঁড়ে খেয়েছিলেন। এখন তারা অনির্বাণের দিকে তাকিয়ে আসছে তার দিকে। কিন্তু অনির্বাণ পালালো না। সে তার রক্তমাখা হাত দিয়ে সোরাটাকে আঁকড়ে ধরল। আমি চৌধুরী বংশের রক্ত, আমি তোমাদের আহ্বান করছি যে ফিরে যাও নিজেদের প্রেতলোকে, যেখান থেকে এসেছো, অনির্বাণ বলল। অনির্বাণ কর্পূর দিয়ে আগুন জ্বালালো। কিন্তু এবার সেই কর্পূরের সাথে নিজের চুল আর নিজের বাঁ হাতের বুড়ো আঙ্গুলটা কেটে সমর্পিত করল, ঠিক যেমন বামাচার্য তন্ত্রতে বলা আছে। আগুনটা এবার বিশাল হয়ে উঠল। সে আগুনের শিখায় দেবী ধূমাবতীর ছায়া ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। কানে আসছিল শুধু তার অট্ট হাসি। হঠাৎ সব কিছু নিস্তব্ধ হয়ে গেল। সোরাটা এবার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কিন্তু তার ভিতর থেকে কোনো কালো ধোঁয়া বেরোলো না। বেরিয়ে এলো শুধু একটা সাদা ভস্য। ঘরের সেই পুরনো তেলের গন্ধও আর নেই। অনির্বাণ মেঝেতে পড়ে আছে। তার শরীর ফ্যাকাশে, চোখ দুটো থির। তার শরীরের সব প্রাণশক্তি যেন ক্রিয়া শেষ করতে গিয়ে শেষ হয়ে গেছে।
হঠাৎ সে দেখল ঘরের কোণে দাঁড়িয়ে আছেন রুদ্রনারায়ণ চৌধুরী। তার মুখে এখন আর আতঙ্ক নেই, আছে একটা শান্তির হাসি। তিনি অনির্বাণের দিকে তাকিয়ে মাথাটা নাড়ালেন, যেন বললেন, তুই পেরেছিস। অনির্বাণকে নিজের বাড়িতে না পেয়েই গৌরব পুরুলিয়ার উদ্দেশ্যে সেই রাতেই বেরিয়ে পড়েছিল। সকালে যখন পৌঁছালো, সে দেখল বাড়িটা পুরোপুরি নিস্তব্ধ। উত্তর দিকের ঘরের দরজাটা খোলা। মেঝেতে অনির্বাণের মৃতদেহ পড়ে আছে, কিন্তু তার মুখে ভয় নেই। ভয়ের বদলে তার মুখে একটা হাসি লেগে আছে। গৌরব মেঝেতে বসে পড়ল, অনির্বাণের মাথাটাকে নিয়ে নিজের কোলে রাখল। তার চোখে জল। ডায়েরিটা সে মেঝের থেকে তুলল। ডায়েরিতে কোনো লেখা নেই, সব পাতাই ফাঁকা। অনির্বাণের কোনো ছাপ নেই, শুধু শেষ পাতায় এখন একটা নতুন লেখা ফুটে উঠেছে, যেটা অদৃশ্য ছিল কিন্তু কিছুটা বোঝা যাচ্ছিল। লেখা ছিল, ক্রিয়া সমাপ্ত। চৌধুরী বংশের শেষ রক্ত দিয়ে এই ওষুধ দ্বার বন্ধ হলো। গৌরব পুলিশকে ফোন করলো, অ্যাম্বুলেন্সও আসলো। অনির্বাণের মৃতদেহ অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়া হলো পোস্টমর্টমের জন্য। পোস্টমর্টমে যে রিপোর্টটা আসলো সেটা ছিল হার্ট অ্যাটাক। গৌরব ডায়েরিটা নিয়ে বাড়ির থেকে বেরিয়ে এলো। বাড়িটা এখন একদমই সাধারণ আর স্বাভাবিক পোড়ো বাড়ি, কিন্তু গৌরব যখন রাস্তা দিয়ে হাঁটছিল, তার মনে হলো তার পিছনে কেউ একজন মৃদু স্বরে বলল, গৌরব, তুই কি রাস্তা খুঁজছিস? গৌরব পিছনে ফিরে দেখল, কিন্তু কেউ নেই, শুধু বাতাসে একটা চন্দনের গন্ধ। গৌরব ডায়েরিটা বুকের কাছে আঁকড়ে ধরল। তার চোখে জল। সে জানে অনির্বাণ মারা গেছে, কিন্তু শক্তি কখনো মারা যায় না। সেটা শুধু একজনের হাত থেকে অন্যজনের হাতে চলে যায়। অনির্বাণের শ্রাদ্ধ কাজ শেষ হয়েছে। কলকাতায় তার ফ্ল্যাটটা এখন ভীষণ নিস্তব্ধ। গৌরব বসে আছে অনির্বাণের স্টাডি রুমে। তার সামনে একটা লিগ্যাল ফাইল আর সেই লাল চামড়ায় বাঁধানো ছোট দাদুর ডায়েরি। অনির্বাণের লয়ার যখন ফাইলটা গৌরবকে হাতে দিয়েছিলেন, তিনি বলেছিলেন, অনির্বাণ যেন আগেই জানতো সে ফেরত আসবে না। পুরুলিয়া যাওয়ার ঠিক 2 দিন আগে সে তার সমস্ত সম্পত্তি, এই ফ্ল্যাট আর তার ব্যাংকে যা আছে সব আপনার নামে উইল করে দিয়ে গেছে। সে লিখেছে, গৌরবই আমার একমাত্র পরিবার। গৌরবের চোখ ঝাপসা হয়ে এলো জলে। লয়ার বলল, অনির্বাণের মতন বন্ধু পাওয়া ভাগ্যের কথা, কিন্তু গৌরবের ভিতর একটা অদ্ভুত অশান্তি কাজ করছে। সে যতবারই ডায়েরিটার দিকে তাকাচ্ছে, তার মনে হচ্ছে ডায়েরিটা যেন ফিসফিস করে তাকে কিছু বলছে। ডায়েরিটার পাতাগুলো এখন একেবারেই সাদা। অনির্বাণের ক্রিয়া শেষ করার পর সব লেখা মিলিয়ে গেছিল, কিন্তু আজ রাতে যখন গৌরব একা বসেছিল, তার নাকে হঠাৎ সেই চেনা গন্ধ, পোড়া সরষা তেল আর জবা ফুল। গৌরবের ইএমএফ মিটারটা হঠাৎ বিপ করে উঠল। ডিভাইসের কাঁটাটা পাগলের মতন নাচতে শুরু করলো। গৌরবের গায়ের লোম খাড়া হয়ে গেল। সে ধীরে ধীরে ডায়েরিটা খুলল। হঠাৎ সে দেখল সাদা পাতাগুলোর ওপর নীল রঙের কালি দিয়ে নতুন লেখা ফুটে উঠছে। কিন্তু এটা রুদ্রনারায়ণের হ্যান্ডরাইটিং নয়, এটা অনির্বাণের হ্যান্ডরাইটিং। লেখাগুলো এমন ছিল, গৌরব, তুই ভেবেছিস আমি মারা গেছি। ঠিকই, আমি মারা গেছি। ক্রিয়াটা আমি শেষ করেছি বটে, কিন্তু শক্তি কখনো শেষ হয় না। মা ধূমাবতী আমাকে মুক্তি দেননি, তিনি আমাকে নিজের দূত বানিয়েছেন। আমি চৌধুরী বংশের শেষ রক্ত ছিলাম, তাই দ্বার বন্ধ করার জন্য আমার আত্মা দিতে হয়েছে। কিন্তু গৌরব,
তুইও এখন চৌধুরী বংশের অংশ। আমার উইলে তুই সাইন করার পর আমার সম্পত্তির সাথে তুই আমার কর্মেরও অধিকারী হয়েছিস। গৌরবের হাত কাঁপতে লাগলো। সে লিগ্যাল পেপারটার দিকে তাকালো। সেখানে তার সিগনেচারের ঠিক নিচে একটা ছোট্ট লাল সিঁদুর আর রক্তর ছাপ ছিল, যেটা সে সাইন করার সময় ভেবেছিল শুধু একটা দাগ। গৌরব বুঝতে পারল অনির্বাণ তাকে শুধু ভালোবেসে সম্পত্তি দিয়ে যায়নি, বরং তাকে এই তন্ত্রমার্গের মধ্যে টেনে নিয়ে গেছে। হয়তো এইটাই অনির্বাণের শেষ ইচ্ছা ছিল। গৌরবের মনের ভিতর একটা যুদ্ধ শুরু হলো। একদিকে ভয় আর অন্যদিকে সেই অদ্ভুত নেশা, দ্য অকাল্ট আর তার সন্ধান। সে এখন রাস্তা খুঁজছে। সে জানতে চায় অনির্বাণ এখন কোথায়। ডায়েরির পরের পাতায় ফুটে উঠল একটা ঠিকানা। পুরুলিয়ার বাড়ি নয়, এটা উত্তরবঙ্গের কোনো একটা পুরনো আশ্রমের দিক নির্দেশ। গৌরবের চোখের মণি ধীরে ধীরে কালো হয়ে এলো। সে তার প্যারানর্মাল রিসার্চের ডিভাইসগুলো ব্যাগে ভরে নিল। তার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। সে অস্পষ্ট স্বরে বলল, অনির্বাণ, তুই ঠিকই বলেছিস। সম্পত্তি আর শক্তি দুটোরই মূল্য দিতে হয়। আমি আসছি। গৌরব ফ্ল্যাটের লাইট নিভিয়ে বেরিয়ে গেল। এখন ফ্ল্যাটে শুধু ঘুরে বেড়াচ্ছে সেই পুরনো পোড়া তেল আর জবা ফুলের গন্ধ। তো বন্ধুগণ, এই ছিল আজকের গল্প। আশা করছি আপনাদের সবাই এটা খুবই ভালো লেগেছে। আমার এই চ্যানেলটা একদমই নতুন, তো প্লিজ একটু সাপোর্ট করুন। আর আমি দেখেছি যে আপনারা আমার গল্প তো শুনছেন, কিন্তু লাইক বা সাবস্ক্রাইব করছেন না। তো আমি আশায় থাকবো আপনাদের যদি গল্পটা ভালো লাগে তো লাইক আর সাবস্ক্রাইব দুটোই করবেন, আর পারলে শেয়ারও করবেন। ধন্যবাদ।